আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে। প্রধান আসামি সোহেল রানা আদালতে মামলার চার্জশিট দেয়া হবে আজ। দিনে দুপুরে কক্সবাজার আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলি। স্বেচ্ছাসেবক দলের 2 নেতা সহ গুলিবিদ্ধ 3 জন আটক। সোলার প্ল্যান্ট প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক মন্তব্য প্রধানমন্ত্রীর। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন। এবং সোমবার থেকে 10টি বিশেষ ট্রেন সার্ভিস, রেল লাইনের সংস্কার সম্পন্ন। ঈদ যাত্রায় বিপত্তি ঘটবে না, আশাবাদী সেতুমন্ত্রী। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন হবে। আসামিদের সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড আশা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে মন্ত্রী বলেন, ঈদের ছুটিতেও বিচার কাজ চলবে। এ সময় তিনি বলেন, শিশু ধর্ষণের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট দেওয়া হবে আজ বিকেলে। তদন্ত কর্মকর্তা সিএমএম আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বদলি হয়ে যাবে মহানগর দায়রা জজ আদালতে। পরে মামলাটি শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনাল নাকি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বিচারের জন্য, তা নির্ধারণ করে দেবেন মহানগর দায়রা জজ। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, কখন নাগাদ চার্জ গঠনের শুনানি হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার দিকে রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিএমএম আদালতে। এই আদালতেই পল্লবী থানার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান বিকেল 4টার দিকে আমরা যতটুকু জানি তিনি চূড়ান্ত অভিযোগপত্র এখানে দাখিল করবেন এবং সিএমএম আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের পরে এই মামলাটি চিফ মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি করে দেওয়া হবে। সেখান থেকে মামলাটি আসলে বিচারের জন্য একটি কোর্ট নির্ধারণ করে দিবেন মহানগর দায়রা জজ। সেই প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। পুরো আপনি জানেন যে আজকে হচ্ছে ঈদের আগে সপ্তাহের শেষ কর্মদিবস। আমরা যদি 5 কর্মদিবসে এই মামলা শেষ করার কথা বলি তাহলে বলতে হবে যে ঈদের পরে যেদিন সোমবারে অফিস করবে সেখান থেকে বৃহস্পতিবারের মধ্যে হয়তোবা এই মামলার কার্যক্রম শেষ হতে পারে। তবে আজকের মধ্যে হয়তোবা চার্জশিট দেওয়া হবে। আমরা তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলছেন যে এখনও চূড়ান্ত চার্জশিট তৈরি হয়নি, বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, সেগুলো শেষ করে বিকেল 4টার মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন আজকে এখানে তারা দাখিল করতে চাচ্ছেন। এরই মধ্যে আজকে মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আপনি জানেন যে রামিসার পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আজিজুর রহমান দুলু। আজিজুর রহমান দুলুও এই সিএমএম আদালতে উপস্থিত রয়েছেন। অর্থাৎ তদন্ত কর্মকর্তা চার্জশিটটি যখন প্রসিকিউশন টিমের হাতে জমা দিবেন, সে ডিসি প্রসিকিউশনের কাছে জমা দিবেন, এটি জিআরওর মাধ্যমে আদালতে আসবেন। এটি আসলে একটি সময় সাপেক্ষ ব্যাপার। অন্যান্য ক্ষেত্রে মামলা হলে এটি হয়তোবা 2 বছর 3 বছর লেগে যেত, কিন্তু যেহেতু স্বয়ং সরকার প্রধান এই মামলাটির ব্যাপারে আন্তরিকতা দিয়ে চাচ্ছেন যে দ্রুত বিচার হোক, রামিসার পরিবার ন্যায় বিচার পাক, সেই কারণে মামলাটি যেহেতু ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, আজকে সোমবার, মাত্র 5 দিনের মধ্যেই চার্জশিট দেওয়া হচ্ছে। এই কারণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, এখানে আইনি প্রক্রিয়া আছে। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালত আজকে বন্ধ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে আমাদেরকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মামলায় কী হয় তা দেখার জন্য। পুনম, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মিজান শাহজাহানের সঙ্গে।
কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন মহিউদ্দিন ও রনি। বেলা 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তারপর আমাদের দিকে যখন গুলি করতেছে, তারপর আমার ভাইয়ের ওখানে গুলি করে দিচ্ছে। গোলাগুলি সড়ক ভাইয়া সাথে সাথে সদর থানা সহ আশেপাশে যারা ডিউটিতে ছিল তাদেরকে সবাইকে জানানো হয়। তখন চারদিক থেকে পুলিশ আসার শুরুতেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এর ভিতরে একজন দুষ্কৃতিকারী জিয়াল হক নামে একজনকে পালানোর সময় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে সদর থানায় চিকিৎসাধীন আছে, পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে। ফরিদপুরে নগরকান্দায় বিআরটিসি বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও 10 জন। সকালে উপজেলার শঙ্কর পাশ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের 4 জন একই পরিবারের সদস্য। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সকালে মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে এর ভেতরে থাকা 5 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত আরও 10 জন। বিআরটিসি গাড়ি রং সাইড আসতেছিল, অ্যাম্বুলেন্স ওর জায়গা মতো নিয়েছিল, বিআরটিসি অনেক স্পিড আইসা মাইরে দিচ্ছে, অ্যাম্বুলেন্স যাত্রী 5 জনই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। তারা মাদারীপুরের বাসিন্দা, তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ট্রিপল লাইন থেকে আমাদের হাইওয়ে ভাঙ্গা থানাতে ফোন করা হয়েছিল যে এখানে শঙ্করে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সাথে সাথে আমাদের অফিসার এবং আমি সহ আসি এখানে উপস্থিত হই। যাত্রীরা ছিলেন 5 জনের স্পট ডেথ হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতৃত্ব শুধু নীতিতে নয়, বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে, সরকার তা প্রমাণ করেছে। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুপটপ সৌর বিদ্যুতের উদ্বোধনে তিনি বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন-গ্রিড রুপটপের উদ্বোধন করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সরকার প্রধান বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দেশের প্রত্যেক নাগরিক যদি পরিচ্ছন্ন হয়ে যাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত সবুজ টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্ভাবন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ।
এদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। এদিন অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা থেকে গন্তব্য ছেড়ে যায়। তবে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস সময় মতো ছেড়ে যায়নি। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাড়তি ঝামেলা, জ্যাম, আপনার ওই শিডিউল বিপর্যয় হয় ট্রেনের। বাসে গেলে তো জ্যাম ট্যাম হয় শেষের দিকে, যেন আগে আগে বের হয়। বাবা মা ভাই বোন গ্রামে সবাই আছে, শুধু আমরাই বাইরে। একসাথে ঈদ করলে আনন্দ হবে। এই আনন্দ উপভোগ করার জন্য একমাত্র দেশে যাওয়া। ঠিকভাবে আমি পৌঁছতে পারলে 6:30টার মধ্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো আর কি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি আরও 5 জোড়া ট্রেন সংযুক্ত করা হচ্ছে। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। অপরদিকে যাত্রীদের ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে, তবে এখনো কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে দাবি বাস মালিকদের। ফলে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। আমার সাথে অনেকদিন পরে দেখা যাচ্ছে। আমি স্টুডেন্ট হিসেবে আছি ঢাকায় প্রায় 1 বছর পরেই যাচ্ছি মোটামুটি। গাড়ি করে কোনো সমস্যা নাই, আপাতত আমরা শিডিউল টাইমে গাড়ি পাচ্ছি এবং সময় মতন গাড়ি যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কম। সকাল থেকে সড়কের গোড়ায় মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলাঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড়ে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ভিড় তেমন দেখা যায়নি। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকে কম ভাড়ায় গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা। এখনো জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পশু আসছে হাটে। হাট পরিদর্শনে এসে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু থাকায় ভারতীয় পশুর প্রয়োজন হবে না। পশুর হাটে নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে এখনও আসছে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। হাটে বাড়ছে ক্রেতা ব্যাপারীদের আনাগোনা। হাটে পর্যাপ্ত পশু থাকলেও ব্যাপারীরা দাম হাঁকছেন বেশি, এমন অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, হাটে আশানুরূপ ক্রেতা নেই। বেচাকেনা পুরোপুরি জমতে কিছুটা সময় লাগবে। তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ভাবনায় ফেলেছে তাদের। বেচাকেনা এখনো হয় নাই, আরম্ভ হয় নাই, মানে 2-1টা করে বেচাকেনা চলছে আর কি। কালো দামড়াটা দাম করলো, আমার দেশে কিনা হয়েছে এটা 80,000 টাকা, দাম বলছে 40,000 টাকা। যে সব দাম কইতেছে বুঝছেন, তাতে আমাদের অনেকটা লস হয়। 6টা গরুতে গাড়ি ভাড়া গেছে 16,000 টাকা। এছাড়া রাজধানীর দিয়াবাড়ি হাটে গরু চুরি হওয়ার অভিযোগও করেছেন অনেক বিক্রেতা। একজন গরিব মানুষ একটা 3,10,000 20,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছিল। ওই গরুটা অনেকদিন ধরে পালক করে রাখছিল, পরে সকালবেলা একটু ঘুমে ধরেছে, আর ঘুমের থেকে উঠেই দেখেছে গরু নাই। গরু এখন আবার ঘুরে পানি খাওয়াচ্ছে, আমি এখন দেখি এই গাড়িতে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে ওই কালোটা। রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শন করে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন বলেন, দেশের খামারিদের স্বার্থ রক্ষায় ভারতীয় গরু প্রবেশ করতে দেয়া হবে না। আমরা প্লাস মাইনাস কোটি গরু, ছাগল, মহিষ আমাদের কোরবান হয়, ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছুই অ্যাভেলেবেল আছে। হাটের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাবতলী হাট পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন, কেউ যেন জোর করে কোনো পশুবাহী গাড়িকে নির্দিষ্ট কোনো হাটে নিতে বাধ্য করতে না পারে, সে ব্যাপারে নজরদারি করছে র্যাব।
জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। 2-1 দিনের ভেতর হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করে ঘরে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয় আরও 19 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 46 শিশু। বর্তমানে হাসপাতালে 72 শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পিআইসিইউতে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল একদিনে সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 73 জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে বরিশাল ও নোয়াখালীতে একজন করে মারা গেছেন। হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে নির্বিচারে গুলি চালানো এক সন্দেহভাজন হামলাকারীকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ সময় হোয়াইট হাউসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির সবচেয়ে সুরক্ষিত অঞ্চলটির একটি চেকপয়েন্টে ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে হামলাকারী। তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলা হয় হোয়াইট হাউসকে। তাছাড়া এখানেই থাকেন গোটা পৃথিবীর শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিটি অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট। তাই তো বিশ্বখ্যাত গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখান থেকে খবর সংগ্রহের চেষ্টায় থাকেন। কিন্তু স্থানীয় সময় শনিবার পড়ন্ত বিকেলে হোয়াইট হাউসের সীমানায় থাকা সাংবাদিকরা চরম আতঙ্কের মাঝে পড়ে যান। কারণ অনেকেই টিভিতে সরাসরি তথ্য দেওয়ার সময় খুব কাছাকাছি প্রচণ্ড গোলাগুলির আওয়াজ হতে থাকে, আর তাতে প্রাণ বাঁচাতে হুড়হুড়ি পড়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তারা। দ্রুত মাঠে নামে নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এসে ব্যাগ থেকে বন্দুক বের করে অন্তত 28 থেকে 30 রাউন্ড গুলি চালিয়েছে এক হামলাকারী। তাকে প্রথমে মৌখিকভাবে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এছাড়া এক পথচারী আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ সময় হোয়াইট হাউসে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন বলেই জানিয়েছে সিবিএস নিউজ। এই ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের মিশিগানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো কমিউনিটি চারা মেলা। একই জায়গা থেকে পছন্দের সবজি চারা সংগ্রহে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী মেলা। প্রবাসী গ্রীষ্মকালে নিজেদের বাসা বাড়ির পেছনে সবজি চাষ করে থাকেন অনেক বাংলাদেশি। শখের বশে অনেকে সবজি চাষ করলেও বাণিজ্যিকভাবে সবজি চাষে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। সবজি মৌসুমের শুরুতে পছন্দের সবজি চারা সংগ্রহ করতে প্রবাসের এই ব্যস্ত জীবনে হিমশিম খেতে হয়। মৌসুমী এই সবজি চাষিরা তাদের পছন্দের সবজি চারা সংগ্রহ করতে মিশিগানের ওয়ারেন শহরের হেলমিজ পার্কে কমিউনিটি চারা মেলার অনুষ্ঠিত হয়। মেলার আয়োজন করেন মিশিগানের কন্টেন্ট ক্রিয়েটর ওয়াহিদা মিয়া। এছাড়া দেশীয় খাবার স্টলগুলোতে মানুষের ভিড় দেখা যায়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আত্মপ্রজ্ঞা ও আহসানিয়া মিশন কর্তৃক 2026-27 অর্থ বছরে প্রাক বাজেটে বিড়ির দাম 18 টাকার পরিবর্তে 30 টাকা এবং সম্পূরক শুল্ক 30% পরিবর্তে 50% করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে 5 দফা দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ সময় বক্তারা বলেন 2026-27 অর্থ বছরে প্রাক বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য 18 টাকা থেকে বৃদ্ধি করে 30 টাকা এবং সম্পূরক শুল্ক অতিরিক্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা দেশের লক্ষ লক্ষ শ্রমিকের অন্য সংস্থান বন্ধের ষড়যন্ত্র।
বিড়ি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের জীবিকা রক্ষায় আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করার জোর দাবি জানান তারা। এ সময় বক্তারা বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন জিএসসি, সাধারণ সম্পাদক হারিক হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরও অনেকেই। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে তিনি বলেন, চুক্তিটি এখনও মার্কিন ও ইরানি আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তির শেষ ধাপ ও বিস্তারিত বিষয়গুলো বর্তমানে আলোচনা হচ্ছে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন প্রকৃতির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত রবীন্দ্র সন্ধ্যায় প্রবাসের সংস্কৃতি প্রেমীরা যোগ দেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মৃদুল আহমেদের সঞ্চালনায় গানে গানে রবির ভুবনে শিরোনামে অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতেও রবীন্দ্র দর্শন ও তার সাহিত্য সমানভাবে প্রাসঙ্গিক। বক্তব্য দেন শিল্পী অনুপ বড়ুয়া, কবি হাসান আল আবদুল্লাহ, ডক্টর প্রদীপ রঞ্জন কর সহ অন্যরা। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে 2 থেকে 3টি ম্যাচে জয় চান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগ্রেস অধিনায়ক। আজ রাত 1টায় যাবে একটি দল, অন্য দলটি যাবে সোমবার সকালে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডে চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পেয়েছিল বাংলাদেশ গত জানুয়ারিতে। তারপর থেকে নিজেদের প্রস্তুত করে তুলছে নারী ক্রিকেটাররা। ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, অন্তত 3টি ম্যাচ জেতার আশা তাদের। ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এবার আমরা আরও বেটার ওয়েতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেকটিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। এই সিরিজের আগে আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন জ্যোতিরা। আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব, সে ইনাফ প্রিপারেশন হবে টিমের জন্য এবং বড় টুর্নামেন্টের আগে প্রত্যেকটা কম্বিনেশন ঝালে নেওয়ার জন্য আমাদের এনাফ টাইম থাকবে স্টিল। আর যেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্যাসিলিটি ওয়াইজ যা যা আসলে করার দরকার, যা যা আমাদের পাওয়ার মতো ছিল সেগুলো আমরা পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি প্লেয়াররা যতটুকু সম্ভব সেটাকে কাজে লাগানোর জন্য। আগামী 12 জুন নারী বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ 14 জুন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 7 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে। প্রধান আসামি সোহেল রানা আদালতে। মামলা চার্জশিট দেওয়া হবে আজ। দিনে দুপুরে কক্সবাজার আদালত প্রাঙ্গণে 2 পক্ষের মধ্যে গোলাগুলি। স্বেচ্ছাসেবক দলের 2 নেতা সহ গুলিবিদ্ধ 5, 3 জন আটক।
সোলার প্ল্যান্ট প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক মন্তব্য প্রধানমন্ত্রীর। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন। এবং সোমবার থেকে 10টি বিশেষ ট্রেন সার্ভিস, রেল লাইনের সংস্কার সম্পন্ন। ঈদ যাত্রায় বিপত্তি ঘটবে না আশাবাদী সেতুমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।